এখন আমি আলোচনা করব ফিজিওলজি পেপার 1 সম্বন্ধে। অনেকের অনেক কনফিউশন ছিল লং প্রশ্নের অ্যান্সার কীভাবে লিখতে হবে বা এমসিকিউগুলোর অ্যান্সার কী হবে। চলো আলোচনা করে নিই। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, এ 73-year-old male patient presented with dyspnea on climbing the staircase and difficulty in talking for last 3 months. He had difficulty in breathing while lying down. On examination, JVP was raised, liver was palpable and head pedal edema. So প্রথম যে প্রশ্নটা ছিল, হোয়াট ইজ দ্য কন্ডিশন ফ্রম হুইচ দ্য এল্ডারলি পার্সন ইজ সাফারিং ফ্রম, 1 নম্বর ছিল। এটা অ্যান্সার হবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অর CCF। দেন কোশ্চেন ছিল হোয়াট ইজ অর ডিফাইন কার্ডিয়াক আউটপুট অ্যান্ড কার্ডিয়াক ইন্ডেক্স এবং তার সাথে তার নর্মাল ভ্যালু। সো দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট, ইচ ভেন্ট্রিকলটা অবশ্যই মেনশন করতে হবে। ইন এ রেস্টিং সুপাইন ম্যান ইট অ্যাভারেজ অ্যাবাউট 5 লিটার পার মিনিট, কারণ আমরা জেনেছিলাম 70 ml ইন্টু 70 বিটস করে 5 লিটার আসে। এটা আমি ভিডিওতে বারবার বলেছিলাম আমার ক্লাসগুলোতে। কার্ডিয়াক আউটপুট পার মিনিট পার স্কোয়ার মিটার অফ বডি সারফেস এরিয়া ইজ কল্ড কার্ডিয়াক ইন্ডেক্স এবং এর নর্মাল এভারেজ হচ্ছে 3.2 লিটার। তাহলে এখানে 4 নম্বর আছে, এটুকু লিখলেই হয়ে যাবে। দেন নেক্সট যে প্রশ্নটা ছিল, এলুসিডেট দ্য ফ্যাক্টর দ্যাট কন্ট্রোল কার্ডিয়াক আউটপুট। এটা খুব সহজ ছিল। তাহলে কার্ডিয়াক আউটপুট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে হার্ট রেট এবং আরেকটা হলো স্ট্রোক ভলিউম। তাহলে হার্ট রেট কোন কোন ফ্যাক্টরগুলো হার্ট রেটটাকে কন্ট্রোল করে এবং কোন কোন ফ্যাক্টরগুলো স্ট্রোক ভলিউমটাকে কন্ট্রোল করে সেটা আমরা জেনে নিই। আবার স্ট্রোক ভলিউম ইকুয়ালটি কী হয়, এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউমগুলোকে কে কন্ট্রোল করে বা এই এন ডায়াস্টোলিক ভলিউম অ্যান্ড এন সিস্টোলিক ভলিউম কীভাবে কন্ট্রোল হয় সেটা জেনে নিই। তাহলে এখানে যে ফ্যাক্টরগুলো আলোচনা করেছি, এই ফ্যাক্টরগুলো হচ্ছে ইট এফেক্ট দ্য স্ট্রোক ভলিউম। দেখো ভেনাস রিটার্ন যদি বাড়ে কী হবে, প্রিলোড বাড়বে, প্রিলোড বাড়লে এন ডায়াস্টোলিক ভলিউম বাড়বে এবং এন ডায়াস্টোলিক যদি ভলিউম বাড়ে স্ট্রোক ভলিউম বাড়বে। ঠিক একইভাবে ফিলিং টাইমের সাথে রিলেশন রয়েছে প্রিলোডের সাথে এই দিকে রিলেশনটা রয়েছে। অটোনমিক ইনারভেশনের সাথে রিলেশন রয়েছে, কন্ট্রাক্টিলিটি বাড়াবে, কন্ট্রাক্টিলিটি বাড়লে কী হবে, এন সিস্টোলিক ভলিউম বাড়বে এবং তার সাথে এটা রিলেশনটা রয়েছে। হরমোন দেখো, হরমোন অলসো কন্ট্রোল দ্য কন্ট্রাক্টিলিটি এবং তার সাথে এই রিলেশনটা আমি পেয়েছিলাম। এবং তার সাথে যদি এখানে দেখি ভেসোডাইলেশন বা ভেসো কনস্ট্রিকশন কন্ট্রোল দ্য আফটার লোড অ্যান্ড আফটার লোড কন্ট্রোল দ্য এন সিস্টোলিক ভলিউম অ্যান্ড এন সিস্টোলিক ভলিউম কন্ট্রোল দ্য স্ট্রোক ভলিউম। এবং এখানে যে ভেনাস রিটার্ন পেয়েছিল, ভেনাস রিটার্ন সাথে রিলেশন রয়েছে অ্যাট্রিয়াল রিফ্লেক্সের সাথে এবং অ্যাট্রিয়াল রিফ্লেক্স কন্ট্রোল দ্য অটোনমিক ইনারভেশন, অলসো কন্ট্রোল দ্য হার্ট রেট এবং হার্ট রেটের সাথে তো রিলেশন রয়েছে ডেফিনেটলি কার্ডিয়াক আউটপুট। এই ফ্লোচার্টটা কিন্তু মেনশন তোমাদের করতে হবে। ওকে, চলেন যাই নেক্সট ভিডিওতে। নেক্সটে কী ছিল, ব্রিফলি এক্সপ্লেন দ্য হেটেরোমেট্রিক রেগুলেশন অফ কার্ডিয়াক আউটপুট। এই প্রশ্নটা অনেকেরই কনফিউজ ছিল, কী হবে চলো দেখে নিই। হেটেরোমেট্রিক রেগুলেশন কি, when cardiac output is regulated by change in cardiac muscle fiber length, this is referred to heterometric regulation of cardiac output। তাহলে এবারে বুঝতে পেরেছো মাসেল ফাইবার লেন্থ কখন চেঞ্জ হয়, কারণ এর সাথে রিলেশন রয়েছে তোমাদের কার্ডিয়াক আউটপুটে কী বলেছিলাম, কার্ডিয়াক আউটপুট ডিপেন্ড অন হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম, অ্যান্ড স্ট্রোক ভলিউম তিনটে ফ্যাক্টর ডিপেন্ড করে, প্রিলোড, আফটার লোড অ্যান্ড আইনোট্রপিক স্টেট। এই প্রিলোডের সাথে রিলেশন রয়েছে মাসেল ফাইবার লেন্থ। তার মানে বেসিক্যালি কোন কোন ফ্যাক্টরগুলো প্রিলোডটাকে কন্ট্রোল করে সেই ফ্যাক্টরগুলো লিখতে হবে। তার মধ্যে তিনটে মেন ফ্যাক্টর হলো ভেনাস রিটার্ন, ইন্ট্রাপেরিকার্ডিয়াল প্রেসার অ্যান্ড মায়োকার্ডিয়াল কমপ্লায়েন্স। এবং ভেনাস রিটার্ন কার কার উপর ডিপেন্ড করে সেই জিনিসগুলো লিখতে হবে, কার্ডিয়াক সাকশন, মেন সিস্টেমিক ফিলিং প্রেসার, রেসপিরেটরি পাম্প, মাসেল পাম্প, সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিক্টর টোন, গ্র্যাভিটি, ব্লাড ভলিউম। এটা আমার ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, এই চারটা থেকে তোমরা অবশ্যই এইটাই তোমাদের এখানে মেনশন করতে হতো। চলো লাস্ট যে প্রশ্ন ছিল, মেনশন এ নন ইনভেসিভ মেথড অফ ডিটারমাইনিং কার্ডিয়াক আউটপুট। এর অ্যান্সার হবে ইকোকার্ডিওগ্রাফি। তাহলে প্রথম যে লং প্রশ্নটা ছিল সেটা আমি তোমাদের আলোচনা করে নিলাম। সেকেন্ড যে প্রশ্নটা ছিল, এ 35-year-old male is brought to the emergency department with complaint of headache, weakness, shortness of breath, nausea and vomiting. He was working in a factory where carbon monoxide leakage was suspected। তার মানে তো মেনশন করেই দিয়েছে। হুইচ টাইপ অফ হাইপোক্সিয়া মাস্ট হ্যাভ অকার্ড ইন দিস কেস, অ্যান্সার ইজ অ্যানিমিক হাইপোক্সিয়া। হোয়াট আর দ্য ফিচার্স অফ দিস টাইপ অফ হাইপোক্সিয়া, কী কী ফিচার্স হবে দেখে নিই। Dizziness, headache, disorientation, impairment of the cerebral function, coma, visual disturbance, myocardial injury and pulmonary edema, muscle weakness, muscle cramp, seizure, nausea, aggravation of pre-existing disease. So these are the features of anemic hypoxia. নেক্সট যে প্রশ্নটা ছিল, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই হাইপোক্সিয়া। এটা তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ এটা ভাইভাতেও তোমাদের প্রশ্ন করা হয়। আবার একটা কথা বলছি,
ভাইবা দিতে যাওয়ার আগে বা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে থিওরির এই প্রশ্নগুলো কিন্তু করে যাবে বা আমার এই ভিডিওটা অবশ্যই দেখে যাবে। তাহলে ক্লাসিফাই হাইপক্সিয়া জানো কি লিখতে হবে, এর আগে অনেক পড়েছো। আচ্ছা, তার আগে ডেফিনেশন অফ হাইপক্সিয়া ছিল। হাইপক্সিয়ার ডেফিনেশনটা যদি আমরা দেখে নিই, হাইপক্সিয়া means oxygen, hypoxia means oxygen deficiency at tissue level. ওকে, দেন ক্লাসিফাই হাইপক্সিয়াতে একবার দেখে নিই তাহলে কি লিখতে হবে। 4 টাইপ অফ হাইপক্সিয়া: হাইপক্সিক হাইপক্সিয়া, অ্যানিমিক হাইপক্সিয়া, স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া অ্যান্ড হিস্টোটক্সিক হাইপক্সিয়া। ফিচার্সগুলো দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এগুলো আর পড়ছি না। ওকে, চলো নেক্সট যে প্রশ্নটা ছিল, draw the normal oxygen hemoglobin dissociation curve and show the changes that occur in case of carbon monoxide poisoning and explain why this shift happen. তাহলে নর্মাল অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা দেখে নিই এবং তারপরে কার্বন মনোক্সাইড পয়জনিংয়ে কী হয়। তাহলে এই যে কার্ভটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্মাল অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, যখন হিমোগ্লোবিন কত রয়েছে 14 গ্রাম পার ডেসিলিটার। এখন হিমোগ্লোবিন কমে গেছে, হিমোগ্লোবিন কমে কত হয়ে গেছে 7 গ্রাম পার ডেসিলিটার। তাহলে অ্যানোমিক হাইপক্সিয়া হবে। তাহলে এক্ষেত্রে দেখো কার্ভটা কোন দিকে শিফট করেছে, রাইটে শিফট করেছে। আবার যখন হিমোগ্লোবিন 14 গ্রাম পার ডেসিলিটারই রয়েছে, কিন্তু 50% হিমোগ্লোবিন কী হয়েছে আর বাইন্ড উইথ দ্য কার্বন মনোক্সাইড বা কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কার্ভটা কোন দিকে শিফট করেছে, লেফট সাইডে। এখন তাহলে দুটোর আমরা যদি কম্পেয়ার করি, এখানে শিফট করেছে রাইট সাইডে, এটাতে রাইট সাইডে শিফট করেছে এবং এটা শিফট করেছে লেফট সাইডে। তাহলে কোন ক্ষেত্রে পেশেন্টের প্রবলেমটা বেশি হবে, যে ক্ষেত্রে লেফট সাইডে শিফট করেছে। যেহেতু লেফট সাইডে শিফট করেছে তাহলে অক্সিজেন ডেলিভারিটা হবে না। আর রাইট সাইডে শিফট হওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু অক্সিজেন ক্যারিংটা কম হলেও কিন্তু অক্সিজেন ডেলিভারি করতেও কিন্তু কোনো প্রবলেম হবে না অ্যানিমিক হাইপক্সিয়ার ক্ষেত্রে, বা যে ক্ষেত্রে হিমোগ্লোবিনের লেভেলটা কম আছে। আর যে ক্ষেত্রে অ্যানিমিক হাইপক্সিয়া হয়েছে ডিউ টু দ্য কার্বন মনোক্সাইড পয়জনিং, সেই ক্ষেত্রে কিন্তু কার্ভটা লেফটে শিফট করার জন্য কিন্তু টিস্যুতে অক্সিজেন ডেলিভারিটা হবে না, অর্থাৎ পেশেন্টের কিন্তু কমপ্লিকেশন বা সাফারিংটা বেশি হবে। এটা একবার দেখে নাও। এবং তার সাথে প্রশ্ন ছিল এক্সপ্লেন হয়, দেখো লিখেছি, তোমরা এটা জানো, আমি আবার বলেছি। কার্বন মনোক্সাইড রিয়েক্ট উইথ হিমোগ্লোবিন ফর্ম কার্বক্সি হিমোগ্লোবিন। Carbon monoxide poisoning is often listed as anemic hypoxia because the amount of hemoglobin that can carry oxygen is reduced, but the total hemoglobin content of the blood is unaffected by carbon monoxide. The affinity of the hemoglobin for carbon monoxide is 2 to 10 times its affinity for oxygen. Carboxyhemoglobin liberate carbon monoxide very slowly, curve shift to the left and decrease oxygen release. চলো নেক্সট যে লং কোশ্চেন ছিল, এ 12-year-old boy sustained an injury in his leg while playing football and started bleeding from the site of injury. Explain the step involved in the spontaneous arrest of the bleeding. Describe the definite arrest of the bleeding. এখানে অনেক কনফিউজ ছিল কী লিখবে, চলো বলে দিচ্ছি। তাহলে প্রথমে যেটা তোমাদের লিখতে হবে, প্লেটলেট অ্যাগ্রিগেশনের ব্যাপারটা লিখতে হবে। তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেশন মানে 3টে স্টেপে হয়: প্লেটলেট অ্যাডিশন, প্লেটলেট অ্যাক্টিভেশন অ্যান্ড প্লেটলেট অ্যাগ্রিগেশন। এই 3টে প্রসেস তোমাদের লিখতে হবে। দেখো একটু ডিটেলসে লিখতে হবে, আমি এটা বলে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একবার পড়ে নেবে। প্লেটলেট এডিশন, প্লেটলেট অ্যাক্টিভেশন অ্যান্ড প্লেটলেট অ্যাগ্রিগেশন, প্রথমে এটা তোমাদের লিখতে হবে এবং তারপরে তোমাদের লিখতে হবে যেটা হলো ইন্ট্রিনসিক পাথওয়ে এবং এক্সট্রিনসিক পাথওয়ে। এটা কিন্তু তোমাদের এই ফ্লো চার্টটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে, তাহলে 10-এর মধ্যে এখানে ভালো মার্কস তোমরা পাবে। চলো নেক্সট প্রশ্নতে যাই। So what is sarcomere? Describe the bending pattern of the sarcomere with diagram. Briefly describe the mechanism of contraction of skeletal muscle with a flow chart. খুব কমন প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। দ্য এরিয়া বিটুইন দ্য টু অ্যাডজেসেন্ট জেড লাইন ইজ কল্ড এ সার্কোমিয়ার। তাহলে এখানে জেড লাইন দেখতে পাচ্ছ, এখানে জেড লাইন দেখতে পাচ্ছ, এই এরিয়াটাকে বলা হচ্ছে সার্কোমিয়ার বলা হচ্ছে। এইটাই তোমাদের ড্রয়িং করতে হবে, বায়োলজিতে থেকে পড়ে আসছো এটা ক্লাস 11-12 থেকে। নেক্সট যে প্রশ্ন ছিল স্কেলেটাল মাসেলের কন্ট্রাকশনটা ফ্লো চার্টে মেনশন করতে। এর থেকে ভালো ইমেজ আমার মনে হয় না হতে পারে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটাই পড়বে, দেখবে খুব সহজেই তোমরা লিখতে পারবে কী কী হচ্ছে। আমি আর এটা ডিটেলসে বলছি না, এটা তোমরা জানো। এই ইমেজটা থেকে যদি পড়ো তোমরা তাহলে কিন্তু আরও সহজেই এটা বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট প্রশ্নতে যাই। রাইট ডাউন দ্য স্টেপ অফ গ্যাস্ট্রিক এমটিং। ডেসক্রাইব দ্য ফ্যাক্টর দ্যাট রেগুলেট গ্যাস্ট্রিক এমটিং, ডিলে ইন গ্যাস্ট্রিক এমটিং, হেল্প ইন দ্য ডাইজেশন অ্যাবজর্পশন প্রসেস, জাস্টিফাই। তাহলে স্টেপ অফ গ্যাস্ট্রিক এমটিং, গ্যাস্ট্রিক এমটিং কী কী স্টেপগুলো রয়েছে যদি আমরা দেখি। মেকানিজম অফ গ্যাস্ট্রিক এমটিং, পেরিস্টলটিক কন্ট্রাকশন, এটা একবার পড়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নাও। অ্যান্ট্রাল কন্ট্রাকশন অ্যান্ড রেট্রোপালশন, এবং এখানে দেখো ফেজগুলো এখানে দেওয়া আছে, এগুলো একবার
মেকানিজম অফ গ্যাস্ট্রিক এমটিং এগুলো একবার পড়ে নেই। পেরিস্টলটিক কন্ট্রাকশন, অ্যান্ট্রাল কন্ট্রাকশন, রেট্রোপালশন অ্যান্ড অ্যান্ট্রাল পাম্প, এই চারটে মেকানিজমে কিন্তু গ্যাস্ট্রিক এমটিংটা হয়ে থাকে। আরেকটা যেটা প্রশ্ন ছিল, সো রেগুলেশন অফ গ্যাস্ট্রিক এমটিং, কী কী ফ্যাক্টরগুলো রেগুলেট করে, তাহলে সেটা একবার দেখে নাও। অ্যাসিড ইন দ্য ডিওডিনাম, production of fat digestion, osmolarity of the duodenal content, product of protein digestion, volume of the meal, stretching of the duodenum, neutral factor, এই এবং তার সাথে হরমোনাল ফ্যাক্টর, এগুলো কিন্তু কন্ট্রোল করে। এগুলো কিন্তু তোমাদের জাস্ট পয়েন্টগুলো মেনশন করে দিতে হতো, দেখে নাও, কারণ ভাইবার জন্য তোমাদের এগুলো পড়তে হবে। ওকে, নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কেন ডিলে হলে দ্যাট হেল্প ইন ডাইজেশন। চলো দেখো কি বলছে। যদি গ্যাস্ট্রিক এমটিং হতে ডিলে হয় তাহলে কি হবে? Increase gastric time, slower emptying time, allow for more time for gastric enzyme to break down protein and fat, making them more accessible in the intestinal enzyme. Definitely খুব সহজ ব্যাপার। Better mixing with the digestive enzyme, delayed emptying enable the stomach content to mix more thoroughly with the gastric enzyme, ensuring more efficient digestion. Improve nutrient absorption. Slower emptying allows for a more gradual release of nutrient into the small intestine where most absorption takes place, enabling better absorption of the nutrient. Reduce symptom of the malabsorption. Delayed gastric emptying can help reduce symptom of malabsorption such as diarrhea, bloating and abdominal pain. Enhance gut hormone regulation. Slower emptying can stimulate the release of gut hormone like gastric inhibitory polypeptide GIP and glucagon like peptide GLP-1, which help regulate digestion, absorption and glucose metabolism.